সময় হচ্ছে দুই প্রকার, একটা হলো তম সেকেন্ড অবলিক নির্দিষ্ট সেকেন্ড সময় এবং আরেকটা হচ্ছে মোট সময়। এই জায়গায় তম সেকেন্ডের উদাহরণ আমরা কি বলতে পারি, এগুলো হলো পঞ্চম অষ্টম, এগুলো দ্বারা জাস্ট কয় সেকেন্ড বোঝায়, এগুলো দ্বারা জাস্ট 1 সেকেন্ডই বোঝায়। আর আমি যদি বলি 5 সেকেন্ড 8 সেকেন্ড, তাহলে এগুলা কোন সময়, মোট সময়। এটা দ্বারা কয় সেকেন্ড বুঝাইছে, 5 সেকেন্ডই বুঝাইছে। এটা কয় সেকেন্ড বুঝাইছে, 8 সেকেন্ড বুঝাইছে। এবার গতিবিদ্যার বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো হলো v u plus at, s ut plus half of at square, v square u square plus twice as, s teeth u plus half a into 2t minus 1, আরেকটা হচ্ছে s vt। এখন দেখো এই যে এই চারটা উপরের যে চারটা সূত্র, এটা স্যার আরো একটা ফর্মুলা আছে, s u plus v divided by 2 into t। আমাদের এই উপরের ফর্মুলাগুলো প্রযোজ্য হচ্ছে সমত্বরণের জন্য। খুব ভালো করে বুঝবা যে আমরা যে নরমালি এই ফর্মুলাগুলো ব্যবহার করি সবই হচ্ছে সমত্বরণের জন্য। আর s vt কখন অ্যাপ্লাই হবে, যখন বস্তুটা সমবেগে চলবে। বুঝিও এইগুলা হচ্ছে সমত্বরণের জন্য আর এইটা হচ্ছে সমবেগের জন্য। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, সমত্বরণের সময় কয় প্রকার, দুই প্রকার, একটা হলো মোট সময় আর একটা হলো তম সেকেন্ড সময়। এই নরমালি যে আমরা গতিবিদ্যার যে সূত্রগুলো ব্যবহার করি, এই যে এই চারটা সূত্র, এই সূত্রগুলো প্রযোজ্য হচ্ছে সমত্বরণ এবং মোট সময়ের জন্য। দেখো মোট সময়ের জন্য আর st u plus half a into 2t minus 1, এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব হচ্ছে তম সেকেন্ড সময়ের জন্য বা নির্দিষ্ট 1 সেকেন্ড সময়ের জন্য। তার এই যে আমাদের এই উপরের চারটা সূত্র, এগুলা হচ্ছে সমত্বরণ এবং মোট সময়ের জন্য, এইগুলা সমত্বরণ এবং মোট সময়ের জন্য। আর আমরা এখানে যে ফর্মুলাটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে তম সেকেন্ডের জন্য, অর্থাৎ নির্দিষ্ট 1 সেকেন্ডের জন্য। আর s vt কখন অ্যাপ্লাই করব, যখন বস্তুটা সমবেগে চলবে সেটার জন্য। এর মধ্যে আমরা নরমালি যে চারটা সূত্র অ্যাপ্লাই করি এগুলো সব মোট সময়ের জন্য। আর এই যে লাস্টের প্রবলেমটা হচ্ছে তম সেকেন্ড সময়ের জন্য। আর s vt কখন অ্যাপ্লাই করব, s vt অ্যাপ্লাই করব হচ্ছে যখন বস্তুটা সমবেগে চলবে। আমি তোমাকে ফার্স্টলি একটা প্রবলেম দেব। একটি বস্তু দ্বাদশ সেকেন্ডে 0.72 মিটার এবং 16 সেকেন্ডে 0.96 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, একটি বস্তু, এটা হলো 5 কেজি ভরের একটি বস্তু। হ্যাঁ, 1 নম্বরে হচ্ছে ত্বরণ কত, 2 নম্বরে হচ্ছে আদিবেগ কত, 3 নম্বরে হলো তোমাকে বের করতে বলছে প্রযুক্ত বল কত। তুমি আমাকে প্রথমে একটু উত্তর দাও তো দেখি, দ্বাদশ সেকেন্ড এটা কেমন সময়, মোট সময় না তম সেকেন্ড সময়, একটু আমাকে বলো। দ্বাদশ সেকেন্ড মোট সময় না তম সেকেন্ড সময়, 16 সেকেন্ড মোট সময় না তম সেকেন্ড সময়, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। यस, তম সেকেন্ড সময়। আর আমরা জানি যখন তম সেকেন্ড সময় হয় তখন আমাদের অ্যাপ্লাই হয় হচ্ছে এই ফর্মুলা। এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারবো S12 সমান হচ্ছে u plus half a into twice t minus 1। এখন S12 দ্বাদশ সেকেন্ডে সে কত মিটার গেছে, দ্বাদশ সেকেন্ডে সে গেছে হচ্ছে 0.72 মিটার। তাহলে এইখানে আমরা লিখব 0.72 সমান u plus half a
2 ইনটু t এর মান হলো 12 মাইনাস 1। এখানে আমরা একটা ক্যালকুলেশন পাবো, একটা সমীকরণ পাবো। এবার আমি আরেকটা ডাটা কি দেয়া আছে, ষোড়শ সেকেন্ডে 0.96 মিটার, তাহলে এটাও তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবারও আমার কোন ফর্মুলা ব্যবহার করা লাগবে, এই ফর্মুলা ব্যবহার করা লাগবে। আবারও s16 সমান হলো u প্লাস হাফ a ইনটু টুয়াইস t মাইনাস 1। তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করো, s16 কত দেয়া আছে, s16 দেয়া আছে হচ্ছে 0.96, 0.96 ইকুয়াল টু u প্লাস হাফ ইনটু হাফ এর মান আমরা জানি না, এটা হচ্ছে 2 ইনটু 16 মাইনাস 1। দেখো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এখন দেখো এখানে তুমি একটা সমীকরণ পাবা, 1 নম্বর সমীকরণ, আর এখান থেকে তুমি পাবা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন তুমি যদি 1 আর 2 নম্বর সমীকরণ সমাধান করো, 1 ও 2 সমাধান করো, এখানে দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে অজানা রাশি আছে একটাই, এখানেও অজানা রাশি দুইটা, এখানে অজানা রাশি u আর a, এখানেও অজানা রাশি u আর a, দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ সমাধান করলে আমরা u এর মান পাবো, a এর মান পেয়ে যাব। এটা তুমি বজ্র গুণন, প্রতিস্থাপন, অপনয়ন যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো, কোনো সমস্যা নাই, আমরা কিন্তু সেই আনসারটা বের করতে পারবো। তবে এই ত্বরণের উত্তরটা তুমি চাইলে দেখে দেখে হাতের তুড়িতেই বলে দিতে পারো যে ভাইয়া এই অঙ্কের আনসার এত হবে, 0.96 মাইনাস 0.72, এই জায়গায় ডিভাইডেড বাই সময়ের পার্থক্য কত, সময়ের পার্থক্য হচ্ছে তোমার ষোড়শ থেকে দ্বাদশ, তার মানে 16 থেকে 12, 16 মাইনাস 12, তাহলে এই জায়গায় উপরে সরণের পার্থক্য আসতেছে 0.24 ডিভাইডেড বাই 4, তার মানে 0.06 মিটার সেকেন্ড ইনভার্স 2। সবাই আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা। তবে এটা শুধুমাত্র কখন অ্যাপ্লিকেবল, যখন তম সেকেন্ডে দুইটা দূরত্ব দেয়া থাকবে, তখন ত্বরণ বের করার ম্যাজিক্যাল ফর্মুলাটা হলো সরণের পার্থক্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য। এখানে সরণের পার্থক্য হচ্ছে 0.96 থেকে আমি 0.72 বাদ দিলাম, ডিভাইডেড বাই সময় কত কত ছিল, দ্বাদশ আর ষোড়শ, তার মানে 16 থেকে আমি 12 বাদ দেব, ক্যালকুলেশন করলে আসতেছে 0.06 মিটার সেকেন্ড ইনভার্স 2। একটু আমাকে কমেন্ট করে বলো যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা। এবার আমরা ত্বরণের মান পেয়ে গেছি, ত্বরণের মান পাইছি যে a ইকুয়াল টু এত, এটা আমরা পেয়ে গেছি, এর মান আসছে 0.06 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আদিবেগ বের করা, তাহলে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে হবে। তাহলে আমরা লিখতে পারবো 0.72 ইকুয়াল টু u প্লাস হাফ ইনটু 0.06 ইনটু 2 ইনটু 12 মাইনাস 1। ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের u এর মান চলে আসবে। আর 3 নম্বরে কি বের করতে বলছে, প্রযুক্ত বল কত। এখন F সমান কি, m a, m এর মান কত ছিল, m এর মান এটা তো এখন একদম বাচ্চা ছেলের অঙ্ক, এটা m এর মান 5 আর a এর মান 0.06, শেষ, এত নিউটন। এখন এইভাবে আমরা সহজে অনেক বড় অঙ্কের ক্যালকুলেশন অনেক ছোট করে ফেলবো, এবং আজকের ক্লাসে এরকম আমরা অসংখ্য টেকনিক শিখবো, অসংখ্য টেকনিক শিখবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে। এবার আমরা আরেকটা কোশ্চেন দেই তম সেকেন্ড নিয়ে, যে মুক্তভাবে পরন্ত বস্তু, মুক্তভাবে পরন্ত বস্তু 1 নম্বরে তোমাকে বের করতে বলছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। এগুলা ভর্তি পরীক্ষায় খুব বেশি আসে এমসিকিউতে, এবং এইচএসসি এমসিকিউতে এই ধরনের প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট। 1 2 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। এরপরে আমরা যে কোশ্চেনটা সলভ করব, যে এই এখানে দেখো 3 নম্বর শেষ সেকেন্ডে
মোট দূরত্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। এটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন, এই লাস্টের প্রশ্নটা হলো বুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন। শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। এখান থেকে আমরা বের করব কত উচ্চতা হতে ফেলে দেওয়া হয়েছিল। আরেকটা জিনিস বের করব, খ নম্বর ভূমিতে পড়তে সময়, ভূমিতে পড়তে কত সময় লেগেছে। তো এই জায়গায় তুমি একটু দেখো, কোশ্চেনটা একটু বোঝো। একটা বস্তুকে আমি মুক্তভাবে ফেলে দিছি, তার মানে তার আদিবেগ হচ্ছে শূন্য। মুক্তভাবে ফেলে দিছি, তার আদিবেগ হলো শূন্য। তোমরা হয়তো পরন্ত বস্তুর একটা ফর্মুলা শিখছো, s is proportion t square। কেউ একটু চিন্তা করে বলো তো দেখি, এক নম্বর প্রশ্নের উত্তরটা কত হবে? সবাই একটু চিন্তা করে বের করো। মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্রটা তোমরা জানো, s is proportion t square। তাহলে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড। তাহলে এখানে অনুপাতটা কত হবে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। যাই হোক, দেখি আসলে কাদেরটা সঠিক। ভাইয়া s is proportion t square এটা সত্য, তবে এটা মোট সময়ের জন্য। আমাদের ফর্মুলাটা কি ছিল? মোট সময়ের ফর্মুলাটা কি ছিল? s ut plus half a t square। যেহেতু আদিবেগ শূন্য, তার এই পার্টটা শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারবো s half a t square। এখানে তো half a কনস্ট্যান্ট, আমরা জানি কনস্ট্যান্টের পরিবর্তে কোন চিহ্ন দেয়া যায়? কনস্ট্যান্টের পরিবর্তে সমানুপাতিক চিহ্ন দেয়া যায়। তাহলে is proportion দিলাম, t square দিলাম। তাহলে দেখো s is proportion আমরা কি দিতে পারছি? t square দিতে পারছি। তবে এটা কোন সময়ের জন্য? এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল ছিল যখন মোট সময় তখন। তাহলে এটা কিন্তু মোট সময় না, তম সেকেন্ড সময়। তাহলে তম সেকেন্ড সময়ের জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। এটা অ্যাপ্লাই করা যাবে হচ্ছে এই ক্ষেত্রে, কারণ এখানে মোট সময় দেয়া আছে। তাহলে এই ক্ষেত্রে आंसर হবে কত? 1 স্কয়ার = 2 স্কয়ার = 3 স্কয়ার = 1:4:9। কিন্তু এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? তম সেকেন্ডের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, u + half a 2t - 1। যেহেতু এইটা মুক্তভাবে পরন্ত বস্তু, তাহলে u এর মান হলো 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো st = half a * 2t - 1। এখানে half a যেহেতু কনস্ট্যান্ট, তাহলে st is proportion হবে 2t - 1, কারণ u হলো 0, half a কনস্ট্যান্ট। তাহলে st is proportion হলো 2t - 1। তাহলে 2 * t এর মান কত? t এর মান হচ্ছে প্রথমে হলো 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য 1 -1 = এবার কয় সেকেন্ডেরটা বসাইতে হবে? দ্বিতীয়র জন্য t এর মান কত বসাবো? 2। তার মানে 2 * 2 - 1। এরপরে কোনটা বসাবো? তৃতীয়র জন্য t এর মান কত বসাবো? 3। তাহলে 2 * 3 - 1। তাহলে ক্যালকুলেশন করলে তোমার আসবে 1:3:5। ওয়াও, যারা 1:3:5 দিছো তাদের সবাইকে অভিনন্দন, যারা 1:4:9 দিছো তাদেরকে অভিনন্দন, কারণ অংশগ্রহণই বড় কথা। এখন আমাকে একটু কমেন্ট করে জানাও আমরা সবাই বুঝতে পারছি কিনা। যে এখানে আমাকে কি বলছে? যে একটা বস্তু, এটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা কোশ্চেন, যে একটা বস্তু শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। শেষ সেকেন্ড মানে কি? শেষ সেকেন্ডটা কেমন সময়? শেষ সেকেন্ড তো জাস্ট 1 সেকেন্ড সময়। তার মানে এই সময়টা কেমন সময়? এই সময়টা হলো তম সেকেন্ড সময়। তাহলে এইটার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে st। এটা হবে কি? মোট দূরত্ব। মোট দূরত্ব মানে হলো s। তাহলে শেষ সেকেন্ডের দূরত্বটা হবে মোট দূরত্বের অর্ধেক। শেষ সেকেন্ডের দূরত্বটা হবে মোট দূরত্বের অর্ধেক। তাহলে st সমান আমরা কি জানি? u + half a * 2t - 1। এটা সমান হলো half * s সমান আমরা জানি ut + half of a t square। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে যেহেতু মুক্তভাবে পরন্ত বস্তু, তাহলে আদিবেগের মান কত? 0। মুক্তভাবে পরন্ত বস্তু, আদিবেগের মান হচ্ছে 0। তাহলে এই পার্টটা হবে 0। এই পার্টটা 0 যদি হয়, তাহলে আমরা বলতে পারবো half a * 2t - 1
সমান হলো হাফ ইনটু এই পার্টটা হবে 0, তারপরে আসবে হলো হাফ a t স্কয়ার। দেখো এই জায়গায় হাফ এ মোকাবেলা হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারবো 2t 1 সমান হবে হাফ ইনটু t স্কয়ার। আমি যদি এবার ক্যালকুলেশন করি তাহলে আমি লিখতে পারবো t স্কয়ার মাইনাস 4t প্লাস 2। দেখো t স্কয়ার মাইনাস 4t একবারে 2 দ্বারা গুণ করছি, 4t মাইনাস 2 ইকুয়াল টু t স্কয়ার, এগুলাকে ওই পাশে নিয়ে গেছি। t স্কয়ার মাইনাস 4t প্লাস 2 সমান কত? 0। t স্কয়ার মাইনাস 4t প্লাস 2 সমান হলো 0। তাহলে আমরা ক্যালকুলেশন করে এখানে t এর মান বের করতে পারবো দ্বিঘাত সমীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করে মাইনাস b, তাহলে মাইনাস b হচ্ছে মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a, এর মান হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশন করলে 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 8, তার মানে এখানে হবে 8 ডিভাইডেড বাই 2 কে কত? 2। দেখো তাহলে ক্যালকুলেশন করলে তোমার কত আসবে? ক্যালকুলেশন করলে তোমার আসবে হচ্ছে, এখানে কি আমরা কোথাও ভুল করছি? 2t 1 হাফ t স্কয়ার, তাহলে t স্কয়ার মাইনাস 4t প্লাস 2, তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে 4 প্লাস মাইনাস রুট 8 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 4 কত? দেখো 4 একটা হচ্ছে 4, এখন প্লাস মাইনাস 2 রুট 2 ডিভাইডেড বাই 2, তার মানে একবার আসবে, দেখো একটা আসতে পারে কত? 4 প্লাস 2 রুট 2 বাই 2, তার মানে একটা আসবে 2 প্লাস রুট 2 সেকেন্ড, আরেকটা হবে 2 মাইনাস রুট 2 সেকেন্ড। এখানে t এর মান হবে 2টা, তাহলে আমরা ক্যালকুলেশন করে t এর মান পাবো 2টা। দেখো এই জায়গায় আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে t এর মান হবে, একটা হচ্ছে 2 কমন নিলে 2 প্লাস মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 2, 2 2 কাটা, তাহলে t এর মান হবে হয় t 2 প্লাস রুট 2, t এর মান 2 প্লাস রুট 2 অথবা 2 মাইনাস রুট 2। এখন 2 মাইনাস রুট 2 এই মানটা ক্যালকুলেশন করলে আসবে 0.6 এর চাইতেও কম, 0.5 সামথিং। আর এখানে তোমার t এর মানটা কত আসবে? এখানে t এর মানটা আসবে 2 প্লাস রুট 2, তার মানে হচ্ছে 3.41 সেকেন্ড। কিন্তু এবার একটা জিনিস দেখার বিষয় আছে, বলো তো দেখি t এর মান 3.41 আর 0.6 দুইটা নিতে পারবো না যে কোনো একটা হবে? আর যদি একটা হয় কোনটা সঠিক উত্তর হবে? সবাই একটু বলো, তাহলে আমরা 3.41 নেব না 0.6 নেব? তোমরা সবাই কিন্তু বুঝতে পারছো, অনেকে উত্তর দিছো, যারা উত্তর দিছে সবাইকে কনগ্রাচুলেশন। আমাদের এখানে নিতে হবে হচ্ছে 3.41 সেকেন্ড। কেন 3.41 সেকেন্ড? এখানে বলছে শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক, তার মানে শেষ সেকেন্ড মানে কি? লাস্ট 1 সেকেন্ড। তাহলে ভাই শেষ সেকেন্ডে যদি 1 সেকেন্ড হয় তাহলে তো এখানে সময়ের মানটা অবশ্যই 1 এর চাইতে যেটা বড় সেটা নিতে হবে। তাহলে এখানে আমার কোন সময়টা নিতে হবে? 3.41 সেকেন্ড। তাহলে ভূমিতে পড়তে কত সময় লেগেছে? ভূমিতে পড়তে 3.41 সেকেন্ড সময় লেগেছে। তাহলে ভূমিতে পড়তে তোমার সময় লাগছে হচ্ছে 3.41 সেকেন্ড। এখন তোমাকে আরেকটা প্রশ্ন ছিল, কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল? কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল? তাহলে উচ্চতা বের করার ফর্মুলাটা কি? উচ্চতা বের করার ফর্মুলাটা হচ্ছে h = half of gt স্কয়ার, কারণ u হলো 0, হাফ ইনটু g এর মান 9.8 ইনটু 3.41 স্কয়ার। ক্যালকুলেশন করলে যত হবে সেটাই উত্তর। সেটাই উত্তর। তো সবাই আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা পুরো অঙ্কটা বেসিক ধরতে পারছো কিনা এবং বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও।
এবার আমরা গতিবিদ্যার ক্ষেত্রে টোটাল 6টা ক্ষেত্র খুঁজে পাই। আমরা এই 6টা সূত্রের ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো কেমন হবে সেইগুলা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। আমাদের ফর্মুলাগুলো কোনটা কোনটা ছিল? v = u + at ছিল, s = ut + half at² ছিল, v² = u² + twice as ছিল, আরেকটা ছিল st = u + half a into twice t - 1। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এই জায়গায় তোমার ক্ষেত্রগুলো কি কি হতে পারে। এক নম্বর ক্ষেত্র, তুমি একটা বস্তুকে এইখান থেকে ফেলে দিছ, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিছ, এটা একটা ক্ষেত্র হইতে পারে। এখন এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবে, g এর দিক নিচের দিকে প্লাস। এখন আমরা যে থিওরিটা করব সেই থিওরির নাম হচ্ছে প্লাস মাইনাস থিওরি। এই প্লাস মাইনাস থিওরি তুমি যদি বোঝো তাহলে গতিবিদ্যার সকল অঙ্কে তোমার কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এই প্লাস মাইনাস থিওরি খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এইচ এর দিক হচ্ছে আদি থেকে শেষ, আদি হতে শেষ। তাহলে আদি হতে শেষ এটা হলো এইচ এর দিক, আদি হতে শেষে এটা হলো প্লাস, এটা মনে রাখবা। আর ইউ এর দিক এইচ এর উপর নির্ভরশীল, এইচ এর উপর নির্ভরশীল। দেখি কোন ক্ষেত্রে ফর্মুলাগুলো কেমন হবে। দেখো তাহলে এই জায়গায় ফর্মুলাটা কি? এই ক্ষেত্রে দেখো v = বস্তু আদিতে কোথায় ছিল? এখানে, শেষে পড়বে কোথায়? এখানে। তাহলে ইউ এর দিক এই জায়গায় দেখো, এইচ এর দিক তাহলে কোন দিকে? এই দিকে। তাহলে এইচ এর দিক এই দিকে প্লাস, তাহলে v = u at। এখানে a তো ব্যবহার হবে না, g ব্যবহার হবে। h = ut, আমরা চিহ্নটা পরে দেব, half gt²। v² = u² 2gh, আমরা চিহ্নগুলো একটু পরে দেব, খেয়াল করো। v এই জায়গায় এই পাশে তো এটা তো রেজাল্ট, এটার চিহ্ন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখন g কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে প্লাস, বস্তুও পড়তেছে কোন দিকে? নিচের দিকে, তার মানে g এর চিহ্ন প্লাস হবে। আর u, আমি বস্তুটা ফেলে দিছি কোন দিকে? নিচের দিকে, তাহলে এখানে আর বস্তুও পড়তেছেও কোন দিকে? নিচের দিকে, তাহলে আমার u এর চিহ্নটা কি হবে? প্লাস হবে। কারণ h যেদিকে u ও সেদিকে, বস্তু যেদিকে পড়তেছে আমি নিক্ষেপ করছি সেদিকে, তার মানে u এর চিহ্ন প্লাস। তাহলে u এর চিহ্ন প্লাস, g এর চিহ্ন প্লাস, u এর চিহ্ন প্লাস, তার উপরে স্কয়ার, g এর চিহ্ন প্লাস। তাহলে এখানে ফর্মুলাগুলো হবে এই রকম। আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা। এটা আমি এখান থেকে ফেলে দিলাম বা নিক্ষেপ করলাম, একই কথা। এবার আমি বস্তু আছে ধরো এখানে, এখান থেকে আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব, এটা ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। হ্যাঁ, যে ধরো এটা কেমন? এটা একটা দালানের ছাদ, ছাদের উপর থেকে আমি বস্তুটাকে নিক্ষেপ করছি। তাহলে খেয়াল করো, বস্তু এখন আমাদের ফর্মুলা হচ্ছে v, আমি প্রথমে চিহ্ন দেব না, শুধু মান বসাবো, u gt। h হলো ut half gt², v² = u² 2gh। এবার তুমি খেয়াল করো, g কোন দিকে? g কোন দিকে? g নিচের দিকে, বস্তু পড়তেছে আলটিমেটলি কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে g এর চিহ্ন কি হবে? প্লাস, g এর চিহ্ন প্লাস, কারণ নিচের দিকে পড়লে g হয় হলো প্লাস, আর উপরের দিকে অভিকর্ষের বিপরীতে হলে g হয় মাইনাস। এখন h কি? h হচ্ছে আদি থেকে শেষ, তার মানে h আদি থেকে শেষ, আদিতে ছিল এখানে, শেষে নামছে হচ্ছে এখানে ভূমিতে, তার মানে এই দিকে হচ্ছে h প্লাস। তাহলে h এর দিক আদি থেকে শেষ, এই দিকে হচ্ছে h প্লাস। এখন তুমি খেয়াল করো, আমি বস্তু নিক্ষেপ করছি কোন দিকে? বস্তু নিক্ষেপ করছি u হলো এই দিকে, h যেদিকে u তার বিপরীতে, তাহলে u এর চিহ্ন কি হবে? মাইনাস, কারণ u টা কার উপর নির্ভরশীল? h এর উপর নির্ভরশীল, তাহলে u এর চিহ্ন হবে মাইনাস। তাহলে আমরা u এর চিহ্ন মাইনাস দেব, u এর চিহ্ন মাইনাস দেব। তাহলে h = হবে -ut + half gt², আর v² সমান হবে এই যে -u তার উপরে হোল স্কয়ার। u এর মান হচ্ছে -u, আর -u কে স্কয়ার করলে কি হয়? +u² হয়।
তার মানে আলটিমেটলি এখানে রেজাল্ট হবে u স্কয়ার প্লাস 2gh। আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এই ক্ষেত্রটা ক্লিয়ারলি বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমরা পরের ক্ষেত্রে যাব। দেখো আমি যদি এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করি, এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করব, সেই বস্তুটা ঘুরে আবার এখানে পড়বে, নিচে পড়বে। এইটা হচ্ছে আমাদের লজিক। এবার দেখি আমাদের ঘটনাটা কি ঘটে। এই জায়গায় তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে v ইকুয়াল টু, আমি আগে চিহ্ন দেব না, u gt, u gt h ইকুয়াল টু ut। ধরো এখান থেকে বস্তুটা এই জায়গায় কোন জায়গায় আছে, চিন্তা করো, ut gt স্কয়ার, আবার v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার 2gh। এখন আমরা চিহ্ন দেব। h এর দিকটা কি, আদি থেকে শেষ। ধরো বস্তুটা ছিল এখানে, এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, উঠে আবার এখানে নামছে। তাহলে h এর দিকটা কি, আদি থেকে শেষ। এটা হলো আদি, এটা থেকে শেষ, তার মানে h কিন্তু এই দিকে। তাহলে h উপরের দিকে প্লাস, তাহলে u কোন দিকে প্লাস হবে, উপরের দিকে প্লাস হবে। তাহলে h ও উপরের দিকে প্লাস, u ও উপরের দিকে প্লাস। এখন বস্তু নিক্ষেপ করছি কোন দিকে, বস্তু কিন্তু আমি নিক্ষেপ করছি উপরের দিকে। তাহলে u এর মানটাও কি হবে, প্লাস, কারণ h যেদিকে u ও সেদিকে। তাহলে h ও প্লাস, u ও প্লাস, তাহলে এখানে u প্লাস। কিন্তু আমার যদি বস্তু নিচে পড়তো তাহলে g প্লাস হতো। উপরে উঠতেছে অভিকর্ষের বিপরীতে, এই কারণে g হবে মাইনাস, g হবে মাইনাস, u হবে প্লাস, u হবে প্লাস, g হবে মাইনাস। আমাকে একটু কমেন্ট করে বলো যে এই ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি একটা বস্তুকে এখান থেকে, আমি বেসিক কাজটা আগে দেখাই, যে এখান থেকে তির্যক ভাবে এইভাবে নিক্ষেপ করছি, এইটা এখান থেকে নিক্ষেপ করছি, এই দিকে নিক্ষেপ করছি। তাহলে আমি নিক্ষেপ করছি হচ্ছে এই দিকে। এতক্ষণ বেগ ছিল একদিকে, শুধুমাত্র একদিকে, কিন্তু এবার বেগ আমি যখন এই দিকে নিক্ষেপ করছি তখন এই বেগের দুইটা অংশ আছে, একটা হচ্ছে আনুভূমিক দিকে আর একটা হচ্ছে উলম্ব দিকে। তাহলে আমি এবার বস্তুটাকে নিক্ষেপ করলাম u বেগে, আনুভূমিকের সাথে থিটা কোণে। তাহলে এখানে ইউটা কি বেগ, ইউটা হচ্ছে আমাদের আদি বেগ। খুব ভালো করে বুঝিও, এখানে ইউ আমাদের কি বেগ, আদি বেগ। তাহলে আদি বেগ কয়টা অংশে ভাগ হয়ে যাচ্ছে, দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে, একটা আনুভূমিক দিকে, একটা উলম্ব দিকে। তাহলে আনুভূমিক দিকে আদি বেগ কত, এটা তোমরা সবাই জানো, u cos থিটা। কারণ প্রথমে লিখতে হয় হলো যার অংশ, তারপরে এই যে যার সাথে কোণ দেয়া থাকে সেই অংশটা হয় cos, আর যার সাথে কোণ দেয়া থাকে না ওই পাশের অংশটা হয় sin। এটা তোমরা বেসিক জিনিস, কিন্তু আমি এটা ডিটেইলস আলোচনায় যাব না। তাহলে এই জায়গায় আনুভূমিক দিকে আদি বেগ হচ্ছে u cos থিটা, উলম্ব দিকে আদি বেগটা হচ্ছে u sin থিটা। এটা কিন্তু বেগ না, এটা হচ্ছে জাস্ট আদি বেগ। খুব ভালো করে বুঝিও। তাহলে প্রাসের ক্ষেত্রে বেগ এতক্ষণ ছিল একটা, তাহলে প্রাসের ক্ষেত্রে বেগ কয়টা, দুইটা। তাহলে আদি বেগ হবে কয়টা, দুইটা। শেষ বেগ হবে কয়টা, দুইটা। ত্বরণ পাবা কয়টা, দুইটা। কিসের কিসের জন্য, একটা আনুভূমিকের জন্য, একটা উলম্বের জন্য। সবাই বলো প্রাসের ক্ষেত্রে বেগ কয়টা, দুইটা। আদি বেগ কয়টা, দুইটা। শেষ বেগ দুইটা। তারপর আমি যদি বলি ত্বরণ দুইটা। যে এটা আমরা কি পাইলাম, এটা কিন্তু বেগ না, এটা আদি বেগ। তাহলে আদি আনুভূমিক বেগ হলো u cos থিটা, আদি উলম্ব বেগ হচ্ছে উপরের দিকের বেগ, y অক্ষের দিকে বেগ হচ্ছে u sin থিটা। এখন আমি যদি বলি ত্বরণ, আনুভূমিক দিকে তো কোনো ত্বরণ নাই, আনুভূমিক দিকে যেহেতু ত্বরণ নাই, তার আনুভূমিক দিকে ত্বরণের মান কত, 0। কিন্তু উলম্ব দিকে y অক্ষ বরাবর ত্বরণ আছে না নাই, আছে। বলো তো দেখি a y উলম্ব দিকে ত্বরণের মান কত হবে, আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। উলম্ব দিকে ত্বরণের মান, এই দিকে ত্বরণের মান কত হবে, ভূমি থেকে উপরের দিকে যখন নিক্ষেপ করি তখন ত্বরণের মান কত হয়, এটা আমাকে একটু কমেন্ট করে বলো। এখানে উলম্ব দিকে ত্বরণের মানটা হবে আমাদের -g। এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করার চেষ্টা করো, উলম্ব দিকে আমি ত্বরণ পেয়ে গেলাম, তাহলে এবার আমার দরকার হচ্ছে শেষ বেগ বের করা। শেষ বেগ বের করা মানে vx, v মানে হলো শেষ বেগ কোন অক্ষের দিকে, x অক্ষের দিকে, vy। এখন খেয়াল করো তো দেখি আনুভূমিক দিকে কি কোনো ত্বরণ আছে, এই যে x অক্ষের দিকে তো কোনো ত্বরণ নাই। তাহলে x অক্ষের দিকে যদি ত্বরণ না থাকে তাহলে সে কোন বেগে চলবে,
তাহলে সে সমবেগে চলবে। তাহলে শুরুতে তার বেগ যত ছিল, যে কোনো সময় পর তার বেগ কতই থাকবে, ইউ cos থিটাই থাকবে, কারণ আনুভূমিক দিকে তার কোনো ত্বরণ নাই। তাহলে আনুভূমিক দিকে তার বেগ হচ্ছে সমবেগ। এখন খেয়াল করো, আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, এই পয়েন্টে তার বেগ হচ্ছে স্পর্শক বরাবর, মানে মেইন বেগটা হচ্ছে স্পর্শক বরাবর, v হচ্ছে স্পর্শক বরাবর। কিন্তু এটার দুইটা অংশ, একটা এই অংশ আর একটা এই অংশ। এইটা হচ্ছে আমাদের vx, এইটা হচ্ছে আমাদের vy। তাহলে এখানে vx এর মানটা কত? vx এর মানটা অলওয়েজ সমবেগ। শুরুতেও ছিল u cos থিটা, তাহলে এখনো কত? এখনো কিন্তু u cos থিটাই আছে। আমি যদি এই ক্ষেত্রের কথা চিন্তা করি, এই ক্ষেত্রেও বেগ হচ্ছে স্পর্শক বরাবর। মনে রাখবা, লেখো খাতায়, যে কোনো মুহূর্তে বেগ স্পর্শক বরাবর, যে কোনো মুহূর্তে বেগ স্পর্শক বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বেগ। শেষ বেগ কয়টা অংশে ভাগ হচ্ছে? দুইটা, উলম্ব, আনুভূমিক। আনুভূমিক বেগে যেহেতু সমবেগে চলে, এটা অলওয়েজ u cos থিটা, এটা হলো vx। আর vy কত আমরা একটু পরে বের করব। আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি, এখানে তো একমাত্রিক বেগ একমাত্রিক হয়ে গেছে, কারণ স্পর্শক এটা, এখানে স্পর্শক আঁকলে এটা কি এই বরাবর হয়ে যায় না? তার মানে এটা কি v ঠিক আছে, একদিকে যেমন v, আরেকদিকে এটা কিন্তু আনুভূমিক বেগ, x অক্ষের দিকে বেগ। আর v vx কত হবে? u cos থিটাই কিন্তু হবে। যে এখন আমরা উলম্ব দিকে তার কিন্তু কি আছে? ত্বরণ আছে। উলম্ব দিকে যদি ত্বরণ থাকে, তাহলে আমাদের ফর্মুলা কি? একটা ফর্মুলা হচ্ছে v u at। কিন্তু এটা তো y অক্ষের দিকে, তাহলে এটা হবে uy আর এটা হবে ay। তাহলে uy কত? uy টা ছিল হচ্ছে u sin থিটা, আর ay এর মানটা হচ্ছে -gt। তাহলে আমাদের যে কোনো মুহূর্তে শেষ বেগের মান হবে u sin থিটা -gt। তাহলে এখানে vy এর মান কত? u sin থিটা -gt। আমাকে এটা একটু বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে vy সমান হবে u sin থিটা -gt। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে x সমান কত? x মানে কি? x মানে হচ্ছে আনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব। ধরো এই বিন্দুর জন্য এই দূরত্বটা হচ্ছে আমাদের x, এই আনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্বটা হলো x, আর এই উলম্ব দিকে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে আমাদের y। যে কোনো বিন্দুর জন্য আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি, এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের x, আর এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের y। এই ডিসটেন্সটা x, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের y। আমি একটু কালার পেন দিয়ে দেখাই দেই, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এই ডিসটেন্সটা হচ্ছে y। তাহলে x কি? x তো আনুভূমিক দিক। আনুভূমিক দিকে সে কিভাবে চলে? আনুভূমিক দিকে তো ত্বরণ শূন্য। তাহলে আনুভূমিক দিকে কিভাবে চলবে? সমবেগে চলবে। আর সমবেগে চললে দ্রুত বের করার ফর্মুলাটা কি? s vt। s vt। এখন আনুভূমিক দিকে তোমার বেগ কত ছিল? u cos থিটা ছিল, তাই না? তাহলে এটার মানটা হবে u cos থিটা t। তাহলে x এর মান হচ্ছে u cos থিটা t। আর y এর মান কত? এটা আমরা একটু বের করার চেষ্টা করি। এখন y মানে হচ্ছে উলম্ব দিকে দূরত্ব। উলম্ব দূরত্ব, এখানে ত্বরণ আছে না নাই? এখানে কিন্তু ত্বরণ আছে, দেখো ত্বরণ আছে। ত্বরণ থাকলে আমাদের ফর্মুলা কি? ut half gt²। আচ্ছা, এখানে s এর মান কোন অক্ষ বরাবর নিচ্ছে? y অক্ষ বরাবর। তাহলে আদি বেগও কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। তাহলে ত্বরণটাও কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। তাহলে এখানে uy এর মান ছিল u sin থিটা, t এর মান ছিল হলো t -half ইনটু এর মান ছিল, এটা প্লাস ছিল, এর মান ছিল হলো -g। তাহলে এটা হবে -half gt²। তাহলে আমরা দেখলাম যে কোনো সময়ে উলম্ব সরণের মান হচ্ছে u sin থিটা t -half gt²। এখন আমরা এই জায়গায় একটা মজার জিনিস পাবো। মজার জিনিসটা কি? দেখো x সমান আমরা কি পাইছি? u cos থিটা t। x সমান আমরা লিখতে পারছি u cos থিটা t। তাহলে t এর মান কত হবে? x ডিভাইডেড বাই u cos থিটা। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার পরে কাজে লাগবে। t এর মান হচ্ছে x ডিভাইডেড বাই u cos থিটা। এখন এই t এর মানটা যদি এখানে বসায় দাও, t এর মানটা যদি এখানে বসায় দাও, তাহলে তোমার সমীকরণটা আসবে এরকম: y x tan থিটা
মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। যদি t এর মানটা তুমি এই সমীকরণে বসাও তাহলে y এর মানটা আসবে হচ্ছে এরকম। এবার এটা সমান আমরা একটা জিনিস লিখতে পারি x ইনটু এই tan থিটা, এটা একটা কনস্ট্যান্ট, কারণ আমরা যে কোণে নিক্ষেপণ করছি সেই কোণটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটা একটা কনস্ট্যান্ট, তাহলে ax মাইনাস, আমি মাইনাস না ধরে এটা প্লাস ধরি, এই মাইনাস g2u স্কয়ার cos স্কয়ার থিটা, এটা পুরোটা একটা কনস্ট্যান্ট। দেখো এখানে g কনস্ট্যান্ট, যে বেগে নিক্ষেপ করছি নিক্ষেপণের আদি বেগটা কনস্ট্যান্ট, আর হচ্ছে cos থিটা নিক্ষেপণ কোণটাও কনস্ট্যান্ট। তাহলে এই পুরোটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই পুরো কনস্ট্যান্টের পরিবর্তে লিখতেছি হলো b, তারপরে হলো x স্কয়ার। তাহলে y ax bx স্কয়ার। যাদের কণিক সম্পর্কে আইডিয়া আছে তারা জানো এইটা একটা প্যারাবোলার সমীকরণ, ঠিক আছে? প্যারাবোলা। এখন প্যারাবোলা, এখানে একটা মজার জিনিস আছে, গণিতের ভাষায় প্যারাবোলা মানে পরিবৃত্ত, কিন্তু ফিজিক্সে এসে বলছে এটা হলো অধিবৃত্ত। হ্যাঁ, এটার আসলে কোনো ব্যাখ্যা নাই, ফিজিক্স বইয়ে বলছে এটা অধিবৃত্তের সমীকরণ, কিন্তু আমরা বেসিক্যালি এটা জানি প্যারাবোলা গণিতের ভাষায় হচ্ছে পরাবৃত্ত। তার মানে গণিতে আসলে কইতে হবে এটা পরাবৃত্ত, আর তাহলে এটা একটা কি প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ। আমাদের প্রাসের গতিপথ একটা পরাবৃত্ত, কিন্তু যখন ফিজিক্স পড়বা তখন বলতে হবে এটা একটা অধিবৃত্ত। প্রাসের আলোচনা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, লিখে নাও, সমান সমান উচ্চতায় বেগ সমান হয়। দেখো সমান সমান উচ্চতায় বেগ সমান হয়, একটা জিনিস কমেন্টে লেখো সবাই, একটু আগে আমরা কমেন্টে লিখি, একটু এক্সারসাইজ করি। সমান সমান উচ্চতায় বেগ সমান হয়, সমান সমান উচ্চতায়, সবাই একটু কমেন্টে লেখো, সমান সমান উচ্চতায় বেগ সমান হয়। তার মানে কি? তার মানে এই যে সমান সমান উচ্চতা, এই উচ্চতা আর এই উচ্চতা, এখানেও বেগের মান যা, এখানেও বেগের মান তাই, এখানেও v যা, এখানেও কিন্তু v এর মান তাই। এখানেও খেয়াল করো, এখানে বেগ কোন দিকে? এই দিক বরাবর। এখানেও বেগ কোন দিক বরাবর? এই দিক বরাবর, স্পর্শক বরাবর। তাহলে এখানে হচ্ছে বেগের মান v, শেষ বেগ v, এখানেও শেষ বেগ v। এখানেও vx এর মান যা, এখানেও কিন্তু সরি এটা হলো vy, এখানেও কিন্তু vy এর মান তাই, সেম সমান সমান উচ্চতায় বেগ সমান হবে। এখানেও vx যা, এখানেও vx তাই, আর vx এর মান তো অলওয়েজ সমান হয়, কারণ আনুভূমিক দিকে বেগ অলওয়েজ কি থাকে? সমান থাকে। আনুভূমিক দিকে বেগ অলওয়েজ সমান থাকে, এবং সেই সমান বেগের মানটা হচ্ছে u cos থিটা। তাহলে তোমাকে একটু কমেন্ট করে বলতে হবে, দেখো এইখানে বেগ কয় দিক বরাবর? দুই দিক বরাবর, এই দিকে এই দিকে। তার মানে বেগ কয় মাত্রিক? সরি এটা এই দিকে না তো, উপরের দিকে, আমি একটু ভুল করছি ভাইয়া, vy। এখানে বেগ কয় মাত্রিক? দুই দিকে আছে বেগ, তার মানে দ্বিমাত্রিক। এখানেও বেগ আছে কয় দিকে? দুই দিকে, তার মানে দ্বিমাত্রিক। এখানেও বেগ আছে কয় দিকে? দুই দিকে, তার মানে দ্বিমাত্রিক। আচ্ছা বলো তো দেখি, প্রাসের ক্ষেত্রে কি সব সময় বেগ দ্বিমাত্রিক? কোথাও কি একমাত্রিক নাই? জাস্ট একদিকে বেগ নাই? আমাকে একটু কমেন্ট করে বলো। দেখো এই জায়গায় এই মুহূর্তে বেগটা কি বরাবর? এই মুহূর্তে বেগটা হচ্ছে তার স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর। তাহলে এই স্পর্শক বরাবর এটা হলো বেগ হলো v, এটা হচ্ছে vx, vx এর মান ছিল u cos থিটা, আর এই জায়গায় আমরা vy বের করছিলাম u sin থিটা মাইনাস gt। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এই সমকোণী ত্রিভুজের বেগ যেটা, বেগটা হয়ে গেছে অতিভুজ। এবার আমরা যদি আমাদের সেই পিথাগোরাস চাচাকে অ্যাপ্লাই করি, মহান পিথাগোরাস, মহান পিথু চাচা, এই পিথু চাচাকে যদি অ্যাপ্লাই করি আমরা বলতে পারবো অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্বটা কোনটা? লম্বটা হচ্ছে আমাদের vy, লম্বটা হচ্ছে vy স্কয়ার যোগ ভূমি। দেখো এইটা যদি vx হয় তাহলে এই পার্টটাও কি হবে? এই পার্টটাও হবে আমাদের vx। তাহলে vy স্কয়ার প্লাস vx স্কয়ার। এখন আমার প্রশ্ন, তাহলে v সমান কত হবে? রুট ওভার
vy স্কয়ার প্লাস vx স্কয়ার। এখন আমার প্রশ্ন দেখো vy এর মান কত? u sin থিটা মাইনাস gt। দেখো vy এর মান আমরা কত পাইছি? u sin থিটা মাইনাস gt হোল স্কয়ার যোগ vx এর মান আমরা কত পাইছি? u cos থিটা হোল স্কয়ার, u cos থিটা হোল স্কয়ার। এখন তাহলে v এর মান আমরা পাইলাম √u sin থিটা মাইনাস gt হোল স্কয়ার যোগ u cos থিটা হোল স্কয়ার। এখন তুমি যে কোনো মুহূর্তে যদি বেগ বের করতে বলে তাহলে আমাদের এই ফর্মুলা হবে। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে কোথায় বেগের মান সর্বনিম্ন। কোথায় বেগের মান সর্বনিম্ন খেয়াল করো। তাহলে সর্বাধিক উচ্চতায় আমরা কি লিখতে পারবো? সর্বাধিক উচ্চতায় আমরা দেখছি যে বেগের মান যা আনুভূমিক বেগটা এবং এই মানটা হচ্ছে u cos থিটা এবং এখানেই বেগের মানটা হচ্ছে সর্বনিম্ন। বেগের মান সর্বনিম্ন। তাহলে গতিশক্তির মান কোথায় সর্বনিম্ন হবে? তাহলে যেখানে বেগ সর্বনিম্ন সেখানে গতিশক্তিও সর্বনিম্ন। কারণ গতিশক্তি বের করার ফর্মুলাটা হচ্ছে হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। তাহলে বেগ যেখানে সর্বনিম্ন গতিশক্তিও সেখানে সর্বনিম্ন। তাহলে আমাকে একটু বলো তো দেখি গতিশক্তির মান কোথায় সর্বনিম্ন পাওয়া যাবে? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। সর্বাধিক উচ্চতায় গতিশক্তির মান সর্বনিম্ন হবে। ইয়েস রাইট। তাহলে হাফ ইনটু m ইনটু v এর মান হচ্ছে সর্বাধিক উচ্চতায় u এর মান হলো u cos থিটা হোল স্কয়ার। তাহলে হাফ m u স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এই e কে মিনিমামটা কোথায় হচ্ছে? e কে মিনিমামটা হচ্ছে হাইয়েস্ট হাইটে। তাহলে এটা হচ্ছে হাইয়েস্ট হাইট মানে ম্যাক্সিমাম হাইট। আচ্ছা এখানে h ম্যাক্সিমামে হবে, এটা বুঝে নিও। তাহলে e কে মিনিমাম হচ্ছে হাফ m u স্কয়ার cos স্কয়ার থিটা। আমি বস্তুটাকে কত বেগে নিক্ষেপ করছিলাম? u বেগে। তাহলে হাফ m u স্কয়ারটা কোন গতিশক্তি? হাফ m u স্কয়ারটা হচ্ছে আদি গতিশক্তি। তাহলে সর্বনিম্ন গতিশক্তি e কে মিনিমাম সমান হবে আদি গতিশক্তি ইনটু cos স্কয়ার থিটা। এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট ফর্মুলা হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। সর্বনিম্ন গতিশক্তি বা সর্বাধিক উচ্চতায় গতিশক্তি হবে আদি গতিশক্তি ইনটু cos স্কয়ার থিটা। এখন তোমাকে এই জায়গায় ছোট্ট একটা एग्जांपल দেই, যেটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন। বুয়েট ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন যে আমি একটা বস্তুকে 30 ডিগ্রি করে নিক্ষেপ করলাম, 30 ডিগ্রি করে নিক্ষেপ করলাম। এখানে আদি গতিশক্তি e, আদি গতিশক্তি হচ্ছে e। তাহলে সর্বনিম্ন গতিশক্তি কত হবে? সর্বনিম্ন গতিশক্তি কত হবে? তাহলে সর্বনিম্ন গতিশক্তি কত? সর্বনিম্ন গতিশক্তি বের করার ফর্মুলাটা হচ্ছে শর্টকাট টেকনিকটা হচ্ছে e cos স্কয়ার থিটা। তাহলে e হচ্ছে আদি গতিশক্তি ইনটু cos স্কয়ার 30। এখন e ইনটু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল স্কয়ার। তার মানে 3e ডিভাইডেড বাই 4। যে 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে आंसर কত হইতো সবাই একটু কমেন্টে জানাও। আমি 30 ডিগ্রি করে নিক্ষেপ না করে যদি 45 ডিগ্রি করে নিক্ষেপ করতাম তাহলে 30 ডিগ্রি করে নিক্ষেপ না করে আমি যদি 45 ডিগ্রি করে নিক্ষেপ করতাম তাহলে গতিশক্তি কত হতো? সর্বনিম্ন গতিশক্তি কত হতো? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও ভাইয়া। 30 ডিগ্রি করে নিক্ষেপ না করে আমি যদি 45 ডিগ্রি করে নিক্ষেপ করতাম তাহলে সর্বনিম্ন গতিশক্তি কত হতো? আজকের ক্লাসের নোট অবশ্যই আজকে গ্রুপে জমা দেবে। এই জায়গায় তাহলে আমরা চেষ্টা করি e cos স্কয়ার 45। তাহলে e ইনটু cos স্কয়ার 45। তাহলে cos 45 ডিগ্রি মান কত? 1/√2 স্কয়ার। তার মানে e ডিভাইডেড বাই 2 হাফ e হবে। থ্যাংক ইউ। তোমরা যারা চেষ্টা করছো, যারা পারছো সবাইকে অভিনন্দন। দ্যাটস গ্রেট। মানে তোমরা হার্ড ওয়ার্ক করছো অনেক। দেখো ভাইয়া খেয়াল করো তো দেখি, আমরা বুঝলাম সর্বাধিক উচ্চতায় গতিশক্তি সর্বনিম্ন হয়। তাহলে কোথায় গতিশক্তি সর্বোচ্চ হবে আমাকে একটু কমেন্ট করে বলো তো দেখি। আমি তোমাকে একটু ক্লু দিয়ে বলি, যেখানে বেগের মান সর্বোচ্চ সেখানে গতিশক্তির মানও সর্বোচ্চ হবে। এখন বেগের তো দুইটা অংশ, একটা আনুভূমিক আর একটা উলম্ব। আনুভূমিক আর উলম্ব, আনুভূমিক বেগের মানও সব জায়গায় সেম। তার মানে যেখানে উলম্ব বেগ বেশি সেখানে গতিশক্তি হবে সবচাইতে বেশি। এবার নিজেকে প্রশ্ন করো কোথায় উলম্ব বেগ সবচেয়ে বেশি?
এখানে উলম্ব বেগ আদিতে ছিল ইউ sin থিটা, মানে এখানে ছিল ইউ sin থিটা। যতই উপরে গেছে উলম্ব বেগের মান কমতে 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 এখানে এসে উলম্ব বেগ শূন্য হয়ে গেছে। তাহলে আমাকে বলো যে কোথায় গতিশক্তির মান সর্বোচ্চ হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মাঝে মাঝে অনুধাবনমূলক প্রশ্ন আসে। যে তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও কোথায় গতিশক্তির মান সর্বোচ্চ হবে। সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার এইখানে যেহেতু উলম্ব বেগের মান হাইয়েস্ট, এখানে গতিশক্তি হাইয়েস্ট, তাহলে এখানে আর এখানে এটা তো সমান সমান উচ্চতা, তাহলে এখানেও বেগের মান যা, এখানেও কিন্তু বেগের মান তা। এখানেও বেগ এই বরাবর, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে আমাদের উলম্ব বেগ, এটা হচ্ছে আমার আনুভূমিক বেগ। তাহলে এখানেও আনুভূমিক বেগ ছিল ইউ cos থিটা, এখানেও হবে ইউ cos থিটা। এটাও ছিল ইউ sin থিটা, তাহলে এখানে উলম্ব বেগটা হবে ইউ sin থিটা। আর এখানে উলম্ব বেগটা, এখানে বেগটা কত ছিল ইউ, তাহলে এখানেও বেগের মানটা হবে ইউ।